নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি দীপ্ত এবং মাসুমের সঙ্গে আমি জব্বার আলী এই মুহূর্তে রয়েছি ইসলামপুর শহরের নেতাজি পল্লীতে। আমরা রবীন্দ্রনাথের সে কথা বারবার শুনেছি যে আমরা হয়তো বাড়ির পাশের শিশির বিন্দুটাকে না দেখে অনেক দূর পাহাড় পর্বত ইত্যাদি দেখতে চলে যাই, কিন্তু প্রকৃত সৌন্দর্য সত্যম শিবম সুন্দরম হয়তো খুঁজে পাওয়া যায় বাড়ির পাশের সেই শিশির বিন্দুটাতেই। ঠিক যেই মুহূর্তে গোটা উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলা ফের আরেকবার শিক্ষার মানচিত্রে মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে আরেকটা গর্বের খবর নিয়ে আমরা হাজির। আপনারা প্রত্যেকেই জানেন আদৃত যা গোটা বাংলার মধ্যে মাধ্যমিক 2025-এ উত্তর দিনাজপুরের মানোন্নয়ন করে শিক্ষার ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। ঠিক সেই মুহূর্তেই নিজের শিক্ষকতার পাশাপাশি নিজের অধ্যবসায়কে অন্যভাবে কাজে লাগাচ্ছেন আমাদের ইসলামপুরেরই কৃতি সন্তান, কৃতি শিক্ষক, মিলনপল্লী হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর প্রশান্ত চক্রবর্তী। শুধুমাত্র ইসলামপুরের গর্ব বলা ভুল হবে, উত্তরবঙ্গের জন্য তিনি গর্বের বিষয়। কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে যে কলকাতার নামি দামি প্রকাশনা সংস্থাগুলোতে, তার মধ্যে আমরা অবশ্যই যদি নাম করা ছায়া প্রকাশনীর কথা শুনি, তাতে বই লেখার সুযোগ পেয়েছেন খুব কম জন। কিন্তু বারংবার ছাত্রছাত্রীদের কথায় মাথা রেখে উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ ঠিক যে মুহূর্তে সেমিস্টার ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, তখন তাদের জন্য ওই নামী সেই সংস্থা বা প্রকাশনী সংস্থার পক্ষে বই লিখে চলেছেন নিরন্তরভাবে ডক্টর প্রশান্ত চক্রবর্তী। আমরা তার সঙ্গে এক্সক্লুসিভ কথা বলবো। গত 2 তারিখ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে, তাতে উত্তরবঙ্গের সার্বিক ফলাফল যথেষ্টই গর্ব করার মতো। আগামী 8 তারিখ উচ্চ মাধ্যমিকের ফলাফল, তার আগেই আমরা ডক্টর প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে একান্তে কথা বলে নিতে চাই, তার বক্তব্য শুনে নিতে চাই। প্রশান্তবাবু, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দীর্ঘদিন জানি যে আপনি মিলনপল্লী হাই স্কুলে বিজ্ঞান বিভাগে বিশেষ করে কেমিস্ট্রি একটা গুরুগম্ভীর বিষয়, তার শিক্ষকতা করেন। আপনার ছোট ভাইও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার একটা পরিবেশ রয়েছে, বহু ছাত্রছাত্রীকে মানুষ করেছেন, তারা নিজের পায়ে প্রতিষ্ঠিত। কিন্তু বই লেখার অবকাশ সাধারণত খুব কম শিক্ষকের হয়ে থাকে। আপনি কতদিন ধরে এই শিক্ষকতা করার পাশাপাশি এই আপনার যে বিষয় কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি নিয়ে লিখছেন? দেখুন, আমি শিক্ষকতার পাশাপাশি মোটামুটি লাস্ট 5 ইয়ার্স আমি চেষ্টা করছিলাম অন্য একটা পাবলিকেশনের বই লেখার। সেখানেও বেশ কিছু বই আমার লেখা আছে। বর্তমানে আমি লাস্ট ইয়ারে, অর্থাৎ লাস্ট 1 বছর ধরলে আমি একটা নামী প্রকাশনী সংস্থা ছায়া প্রকাশনী, অবশ্যই সেখানে বই লেখার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং আশা করব ইসলামপুরবাসী বা উত্তরবঙ্গবাসীর ক্ষেত্রেও অত্যন্ত আনন্দের। কারণ ছায়া প্রকাশনীর মতো জায়গাতে চান্স পাওয়া, লেখালেখি করা সত্যি গর্বের ব্যাপার। সেখানে আমি সুযোগ পেয়েছি। গত বছর থেকে সেমিস্টার সিস্টেমে সিলেবাস শুরু হয়েছে। সেই নতুন বইয়েই আমি সেমিস্টার 1, 2, 3, 4 4টা সেকশান আর কি, 4টা পার্ট এবং তার বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোতেই আমি লেখার সুযোগ পেয়েছি। সেই জন্য বাড়িতে তো একদম শিক্ষকতা করার পাশাপাশি সাংসারিক কাজকর্ম থাকে, তার মধ্যে এই বই লেখার জন্য যে ম্যানুস্ক্রিপ্টগুলো লিখতে হয়, দেখছিলাম আপনার ঘরে এক দাদা ম্যানুস্ক্রিপ্ট রাখা, তারপর সেই ম্যানুস্ক্রিপ্ট গ্রুপে পাঠানো, তারপর সেটা প্রুফ রিডিং, এই সময়টা কি করে ম্যানেজ করেন? এটা সত্যি খুব টাফ ব্যাপার। মানে কি বলবো, লাস্ট সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চের মাঝামাঝি বলতে গেলে আমি ঠিকমতো বালিশে মাথা দিতে পারিনি। কারণ এতটাই টাফ। কারণ যেটা বললেন আপনার সাংসারিক সমস্ত কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা করা, স্কুলের কাজকর্ম সব সেরে এখানে প্রচুর সময় দিতে হয়। অবশ্যই বই লিখতে গেলে পরে সেটাকে চেকিং করা, বারবার চেকিং করা, ভুল হলো কিনা, আবার সেটা মেইন স্ক্রিপ্ট গিয়ে আবার সেখানে ম্যানুস্ক্রিপ্ট ফিরে আসা এবং সেটাকে প্রুফ রিডিং করা টাফ। তো সেই সময় দিতে গিয়ে আমার অনেক রাতেই ঘুমটা ঠিকমতো হয়নি, ওই জায়গাতেই স্যাক্রিফাইস করতে হয়েছে। কারণ এত টাফ, প্রত্যেকটা জায়গা হাতে লিখতে হয়, সেগুলোকে সুন্দরভাবে লেখা, আবার চেক করা, সেগুলো প্রিন্টিং সেকশানে যায়, প্রিন্ট হয়ে আসার পর ফার্স্ট প্রুফ চেকিং, সেকেন্ড প্রুফ চেকিং, থার্ড প্রুফ চেকিং, এরকম চেকিং হয়, তারপর সেটা ফাইনাল প্রিন্টিংয়ে যায়।
বা আমি ছাড়াও আরও অন্যান্যরাও আমাদের যে এডিটোরিয়াল বোর্ড আছে তারা দেখেন। ঠিক। এটা সত্যি খুব কষ্টের, সেই হিসাবে দেখতে গেলে মানে অনেক টাফ কাজ। অবশ্যই আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আপনাদের জানাবো এই মুহূর্তে আমি আমার সহপ্রতিনিধি দীপ্তকে দেখাতে বলবো যে বইগুলো রয়েছে একদম এমিনেন্ট রাইটার্স যারা রয়েছেন, মাইতি, তিওয়ারি, রায়, তাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রসায়নের যে প্র্যাকটিস বুক, এবং তার পাশাপাশি সেখানে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে একাডেমিক সেশন 2025-26-এর জন্য যে রসায়ন বই, যেটি সেমিস্টার ভিত্তিতে লেখা, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সেমিস্টারে 1 থেকে 7 পর্যন্ত সেখানে বাংলা তথা ভারতের গর্ব সুবিখ্যাত রাইটার যেমন ডক্টর রবীন্দ্রনাথ মাইতি রয়েছেন ডক্টর নিমাই তিওয়ারি, রয়েছেন ডক্টর সবিতাব্রত রায়, এবং তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের ঘরের ছেলে, ইসলামপুরের ঘরের ছেলে ডক্টর প্রশান্ত চক্রবর্তী, MSc B.Ed PhD, সহশিক্ষক রসায়ন, মিলনপল্লী উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ঠিক যেই মুহূর্তে ইসলামপুর বা উত্তর দিনাজপুরকে আমাদের ছাত্রছাত্রীরা এই ধরনের পাঠ্যপুস্তক পড়েই তা পরীক্ষার খাতায় রীতিমতো বলা চলে তার প্রতিফলন ঘটিয়ে তারা উত্তরবঙ্গকে, উত্তর দিনাজপুরকে উজ্জ্বল করছেন, ঠিক একই রকমভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অধ্যবসায়কে সফল করবার জন্য একের পর এক রসায়ন বই লিখছেন। আমি প্রশান্তবাবুর সেই ম্যানুস্ক্রিপ্টগুলো আপনাদের সামনে দেখাবো এবং তারপর অবশ্যই আসবো তার সঙ্গে তার এই অধ্যবসায় এবং তার সঙ্গে তার যেই বলা চলে লেখা চর্চা, এটা আমাদের কাছে অবশ্যই গর্বের। আপনাদের দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ম্যানুস্ক্রিপ্টকে তাকে কিন্তু এভাবেই হাতে রাতের পর রাত জেগে নিয়ে লিখতে হয়, এবং সেক্ষেত্রে অবশ্যই তার ব্যক্তিগত অবদানের পাশাপাশি তার সন্তান সন্ততি এবং তার সহধর্মিণী বা তার স্ত্রীর যে সহযোগ, সেটাকে অস্বীকার তিনি নিশ্চয়ই করতে পারবেন না। আমরা দেখাবো পাতার পর পাতা তিনি কিন্তু লিখে চলেছেন। মূলত আপনার প্রতিপাদ্য বিষয় যেটাতে PhD করা সেটা হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন। হ্যাঁ, সেই রসায়নটা বোঝা অনেক ছাত্রছাত্রীর কাছে দুর্বোধ্য হয়ে যায়, ফলে তারা সবসময় চায় যে একটা মানে সহজ পাঠ্য বই যেখান থেকে কন্টেন্টটাকে ভালো মতো গ্রাস্প করা যায়, মানে সরল ভাষায় লেখা। তো এটা একটা বড় বিষয়, বিশেষ করে উত্তরবঙ্গে যেহেতু আপনি রয়েছেন, উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের মানোন্নয়ন বা বলেন তাদের মেধাটা নিঃসন্দেহে অনেকটা বেশি হলেও কলকাতার মতো জায়গা বা দক্ষিণবঙ্গের মতো তারা পারদর্শী হয়ে ওঠে না সব বিষয়ে, অনেক খামতি থাকে তাদের, ইনফ্রাস্ট্রাকচারাল খামতি। কিন্তু পাঠ্য বইটা ধরো বই, ওটা হাতিয়ার, নজরুলের কথাই, এটাই প্রথম ছাত্রছাত্রীদের হাতিয়ার। কিভাবে ভাবেন এই যে ভাষাগুলো ভাবতে হয়, তাদের বোধগম্য হবে এই বিষয়গুলো কিভাবে ভাবেন? দেখুন, আমাদের যে রবীন্দ্রনাথ মাইতি স্যার আছেন, উনি এই বই লেখা নিয়ে না গবেষণা করেন, একদম রিসার্চ করার মতো। আচ্ছা, একটা লাইন ধরুন, একটা সংজ্ঞা আমি লিখলাম, তখন সেই সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করে কিভাবে সেটাকে ছাত্রছাত্রীদের সহজ বোধগম্য হবে সেটা নিয়ে কিন্তু তিনি ভাবেন। আমি প্রথম যখন লেখালেখি শুরু করি তখন অনেক বেগ পেতে হয়েছে। প্রথম কথা, আমি উত্তরবঙ্গের অনেকটা দূরে, ধরুন ছায়া প্রকাশনী বা অন্যান্য ভালো প্রকাশনী সবই হচ্ছে কলকাতা বেস। এবার সেখান রাজধানী বেস, সেখান থেকে উত্তরবঙ্গ তথা ইসলামপুরের একটা ছোট্ট জায়গায় বলবো আমি, সেখান থেকে কাজ করা প্রথমে চান্স পেতে আমাকে খুব বেগ পেতে হয়েছে। কিভাবে এগোলেন সেই দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে, 5 বছর আগের যে সংগ্রাম লড়াইটা, এই যে অ্যাপ্রোচ করতে হয় একটা প্রকাশনীকে, এবং আপনার যে কন্টেন্টগুলো আপনি লিখছেন সেগুলোর জন্য একাধিক রেফারেন্স বই ঘেটে নিয়ে একটা ম্যানুস্ক্রিপ্ট অন্ততকে প্রথমে পাণ্ডুলিপিটা তৈরি করতে হয়, সেটা পাঠানো, এবং তারপর আপনার লেখার মধ্যে যে একটা মান আছে, স্ট্যান্ডার্ড আছে, সেটা ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে। এই জায়গাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, সেটা মানে ফ্ল্যাশব্যাক যেতে বলছি। প্রথম আমার লেখার ইচ্ছেটা প্রকাশ করি, তখন প্রথম আমি যোগাযোগ করি 7টা পাবলিকেশনের সঙ্গে। দুলাল চন্দ্র 7টা নাম করা বায়োলজি বুকের রাইটার। তো তখন তিনি প্রথম আমাকে বললেন, উত্তরবঙ্গের আর ইসলামপুরের মতো জায়গায় আমাকে কোনো পাত্তাই দিলেন না। বললেন আপনি লিখবেন, মানে একদম কোনো পাত্তাই নেই। হ্যাঁ, আমি খুব দুঃখ পেলাম, আমি ইচ্ছেটা প্রকাশ করলাম, দুঃখ পেলাম, কোনো চান্স পেলাম না, মন টন খারাপ করে বাড়িতে চলে আসলাম। 5-7 বছর আগের কথা বলছি, কলকাতায় গিয়ে। তারপর 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, আমি আমার ইচ্ছেটা কিন্তু বারবার তাদের কাছে, আস্তে আস্তে একের পর এক কাজ দিলেন। আচ্ছা, এগুলো হচ্ছে বাজারে চলতি। আচ্ছা, মানে প্রুফ রিডিং থেকে শুরু আর কি, প্রুফ রিডিং থেকে শুরু। পরীক্ষা নিরীক্ষা করা হলো যে ডক্টর প্রশান্ত চক্রবর্তী
আদতে লিখতে পারবে কিনা। হ্যাঁ, তারপর এক এক করতে করতে মেন বই হতে হতে অনেকটাই ভরসাযুক্ত ভালো ভালো বইয়ের কাজ দেওয়া শুরু করলো। হ্যাঁ, কেমিস্ট্রি অবজেক্টিভ এখনো আছে বাজারে, অবজেক্টিভ রসায়ন। তো সেটা লেখার পর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য, সেটা উচ্চ মাধ্যমিকের জন্য, মানে বিশেষ করে পুরোনো সিলেবাসেই, এখন যদিও সিলেবাস চেঞ্জ হয়েছে, অনেকটা মডারেশন হয়েছে সিলেবাসে। তারপর আমার এই লেখাগুলো দেখে আমি নিজেরই ভালো লাগতো, কাজকর্ম করতাম। হঠাৎ একদিন ছায়া প্রকাশনীর থেকে আমি ফোন পাই। আচ্ছা, ফোন পাই যে এরকম আপনি যেহেতু লেখার সঙ্গে জড়িত, বইগুলো নিশ্চয়ই ছায়া প্রকাশনী বা অন্য প্রকাশনীগুলো দেখেছে ঘেটে ঘুটে, অবশ্যই হয়তো দেখেছে। আচ্ছা, তো ফোন পাওয়ার পর আমার কাছে ওই দিনটা সত্যি, সেটা কত বছর না, লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে আমাদের আগস্ট মাসের 30 তারিখ। আচ্ছা, একদম স্মরণীয় হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে মনের মধ্যে। বিকেলবেলা হঠাৎ ওখানকার যে ম্যানেজিং ডিরেক্টর, সে আমাকে ফোন করেন, স্বপনশীল, যে স্যার আপনার তো লেখালেখির অভিজ্ঞতা আছে, আপনাকে দিয়ে আমরা কিছু কাজ করাতে চাই। বেশ। তো সেদিন প্রায় 40 মিনিটের উপর উনি আমার সঙ্গে কথা বললেন ফোনে। আমি তো অবাক হয়ে গেলাম, আমার মতো যাই হোক ছোট্ট শহর থেকে এরকমভাবে ছায়া প্রকাশনীর মতো জায়গায়। তো তখন উনি ওই দিন বললেন যে আপনাকে একটা ছোট্ট বইয়ের কাজ দিব, সেমিস্টার সাকসেস বলে একটা কেমিস্ট্রি বই, নতুন সিলেবাসের, এটাই। আবার পরের দিন ফোন করলেন উনি, পরের দিন ফোন করে বললেন যে না, ওই বইয়ের থেকে আপনাকে অন্য একটা বই, অর্থাৎ টিভি নাম্বার দেওয়া যে বইগুলো হয় কেমিস্ট্রি 11-12-এর, সেই বইয়ে কাজ দিব। হ্যাঁ, মানে সেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভ। তারপর যাই হোক, আরও কিছু কথা এগোতে এগোতে 2 দিনের মধ্যে উনি ফোন করলেন যে স্যার আপনাকে না আরও বড় দায়িত্ব নিতে হবে। আচ্ছা, বললাম বড় দায়িত্ব বলতে? বললো যে আমাদের যে সেমিস্টার 1, 2, 3, 4 অর্থাৎ মাইতি তেওয়ারি রায়, যারা 2005 সাল থেকে মানে প্রশংসনীয় বই, যেটা ওনাদের সব থেকে বেশি, হ্যাঁ, সেই বইয়েই আপনাকে কাজ করতে হবে। আমার কাছে তো আকাশ থেকে মানে পড়ার মতো অবস্থা, যে মাইতি তেওয়ারি রায় আমরাও, মানে আর কিছুদিন আগে হলে আমরাও পড়ে আসতাম, ওনাদের বই পড়ছি, তো তার সঙ্গে বই লিখতে হবে। হ্যাঁ, তো আমি বললাম আমি কি পারবো? উনি বললেন স্যার আপনি পারবেন, কেন পারবেন না? হ্যাঁ, আপনার মতো কাজ করবেন। এবং তারপর তিনি আমার যেভাবে কনফিডেন্স জোগাচ্ছেন, মানে এখন অবধি আমি না অবাক হয়ে গেলাম যে একজন লোক, সে আমার কাছে ভগবানের মতো, যে কিভাবে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আমি তারপর বললো স্যার আপনি রাজি? আমি বললাম হ্যাঁ রাজি। বললো তাহলে ইমিডিয়েট কলকাতায় চলে আসুন আমাদের প্রকাশনীর সংস্থায়। আমি বললাম দেরি না করে পরের দিনই আমারও খুব ইচ্ছে জাগলো, চলে গেলাম কলকাতায়। গিয়ে তখন বিভিন্ন চুক্তিপত্রে যেগুলো হয়, হ্যাঁ, ডিট থাকে, সেই ডিটে রাজি হয়ে গেলাম, সাইন করে রাজি হয়ে এগ্রিমেন্ট করলাম। করে তারপর একটার পর একটা কাজ দেওয়ার পর, যখন বাংলা মিডিয়ামের 4টে কাজ, মানে পুরো দমে, মানে আমি তখন রাত্রে ঘুমোতে পারছি না। আচ্ছা, তখন আবার সেই মতে বলে স্যার আপনাকে ইংলিশ মিডিয়ামের দায়িত্বও নিতে হবে, অর্থাৎ সিবিএসই বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের জন্য যেটা আমাদের ইংলিশ ভার্সন বই, সেটাও। মানে চাপ আমার উপর একের পর এক হয়েই যাচ্ছে। তারপর আমি বললাম ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে আমি পারবো, আমি রাজি। তারপর তো একের পর এক কাজ করে, এই রিসেন্টলি গত সপ্তাহেও আমি দেখা করে আসলাম কলকাতার অফিসে। এখন আমাকেও ওনারা ভরসা করছে, আর স্বপনশীল বা অন্য অন্য রাইটারদের সঙ্গে আমার মিট ছিল। মাইতি তেওয়ারি রায় যারা কো-রাইটার আছেন বা আপনার সিনিয়র যারা মেন্টরই বলা যাবে, কারণ তারাও আপনার ভুল ভ্রান্তিগুলো নিশ্চয়ই সেখানে পর্যালোচনা করে, তাদের সঙ্গে মিট হয়। এখানে ছায়া প্রকাশনীর মানে প্রত্যেকটা জায়গাকে নিখুঁতভাবে দেখা হয়, যেটা আপনার মানে কল্পনার বাইরে। একটা লাইনকেও আমি যদি লিখে দেই সেটাই পাবলিশ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা লাইন বাই লাইন চেক করা হয়, ভুলভ্রান্তি কোথায় কী করে ইমপ্রুভ করা যায়, মানে একটা বইকে নিয়ে না গবেষণা করা হয়। এটা আমি গর্ব করেই বলছি যে ছায়া প্রকাশনী বই নিয়ে প্রচণ্ড পরিশ্রম করে। একটা বই মার্কেটে দাঁড় করানোর জন্য কী ধরনের গবেষণা দরকার, কী ধরনের ইনপুট তার মধ্যে দরকার, সেটা ছায়া প্রকাশনীর মধ্যেই সম্ভব। আসি আপনার কাছে, নিঃসন্দেহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তৎপরবর্তীতে যারা বিজ্ঞান পড়েছেন, বিশেষ করে রসায়নের মতো বিষয়, যেখানে সংজ্ঞাগুলোকে আমরা রীতিমতো ভাবতাম কীভাবে তৈরি হলো, আশ্চর্য হয়ে যেতাম বারংবার। সেই সংজ্ঞাগুলোই কিন্তু বাড়িতে বসে বসে রাতের পর রাত জেগে লেখেন আমাদের ঘরের ছেলে ডক্টর প্রশান্ত চক্রবর্তী। আমি কিছু বই অবশ্যই দেখাবো, এবং এই মুহূর্তে যে বইটি আমার হাতে
এসছে মাইতি, তিওয়ারি এবং রায়, তার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এবং সিবিএসই, এবং তার পাশাপাশি সর্বভারতীয় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার জন্য যে কেমিস্ট্রি পড়তে হয় সেটিতে কিন্তু তিনি কাজ করছেন এবং তিনি লিখেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ডক্টর প্রশান্ত চক্রবর্তী, আমাদের ঘরের ছেলে, তিনি কিন্তু সেখানে একদম নিঃসন্দেহে বলা যাবে যে তিনি কিন্তু সেখানে প্রমিনেন্ট রাইটার। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর রবীন্দ্রনাথ মাইতি, ডক্টর নিমাই তিওয়ারি, ডক্টর সবিতাব্রত রায়, ডক্টর দেবপ্রিয় চক্রবর্তীর সঙ্গে সেই ডক্টর প্রশান্ত চক্রবর্তীর ছবি জ্বলজ্বল করছে। তার শিক্ষাগত যোগ্যতা, তার বর্তমান যে কাজ, যেখানে তিনি কাজ করেন, কর্মস্থলের নাম, এবং অবশ্যই পুরো বইটা আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে রয়েছে, যেগুলো নিয়ে আমরা বারবার হতবাক হতাম, এবং সেটি কণ্ঠস্থ ধাতস্থ না হলে পরে আমরা বারবার যেগুলো নিয়ে ভাবতাম যে কোন রাইটাররাই বা এই ধরনের ভাষা দিয়ে এই বিষয়গুলো লিখেছেন, যেটা আমাদের ধাতস্থ হচ্ছে না, অথবা যেটা ধাতস্থ হতো সেটাকে নিয়েও আমরা ভাবতাম যে কিভাবে এই ভাষা লিখলেন বা কিভাবে তিনি এই বইয়ের মধ্যে এই বিষয়টাকে ফুটিয়ে তুললেন। এক্সক্লুসিভ সেই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং নিঃসন্দেহে আমরা গর্বিত এই কারণে যে উত্তরবঙ্গের মধ্যে ছায়ার মতো বা ছায়া প্রকাশনীর মতো নামী প্রকাশনা সংস্থায় এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, ইসলামপুর সাব ডিভিশনে তো বটেই, উত্তর দিনাজপুরে একমাত্র বই লিখছেন কেমিস্ট্রির মতো গুরুগম্ভীর বিষয়ে ডক্টর প্রশান্ত চক্রবর্তী। আমরা তার সঙ্গে আসবো, আরও কিছু কথা বলবো, কিন্তু তার আগে যে বিষয়টা বলবো, সিলেবাস পরিবর্তন হয়েছে প্রশান্তবাবু। আমরা যে গতানুগতিক কোশ্চেনগুলো পড়ে এসেছি সেখানে শর্ট টাইপ কোশ্চেন থাকতো, মাল্টিপল চয়েস কোশ্চেনও থাকতো, তার সঙ্গে শর্ট এসে টাইপ থাকতো, ব্রড টাইপ কোশ্চেনও থাকতো। এখন তো সেটা একদম পরিবর্তন হয়েছে। আপনি তো যখন পড়াশোনা করেছেন বা আমরা যখন পড়াশোনা করেছি তখন কোশ্চেন প্যাটার্ন, স্টাডি প্যাটার্নটা পুরো আলাদা ছিল। এখন সেমিস্টার বেস কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ হয়েছে। কীভাবে খাপ খাওয়াচ্ছে নিজেকে? এখন দেখুন 4টা সেমিস্টার, তার মধ্যে 1 নাম্বার আর 3 নাম্বার সেমিস্টার এমসিকিউ বেস, আর 2 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা। সর্বোচ্চ কত নম্বর থাকে সেটাতে আমাদের কেমিস্ট্রিতে প্রত্যেকটা সেমিস্টারে 35 করে। আর 35, 70, আর 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল। বেশ, প্র্যাকটিক্যাল একবারই হবে, অর্থাৎ সেমিস্টার 1 এর শেষে একবার, সেমিস্টার 2 এর শেষে একবার। প্র্যাকটিক্যাল প্রত্যেক সেমিস্টারে হবে না। কিন্তু একটা ধারণা আমি বলি, যেমন সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, এটাতে দুটোতেই এমসিকিউ বেস। এমসিকিউ বেসের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আছে। আমরা যেমন এমসিকিউ বলতে বুঝি যে একটা কোশ্চেন থাকবে, তার 4টা আনসার থাকবে, কিন্তু এইরকমটা কিন্তু নাই। আমাদের ছায়া প্রকাশনীর বইতেই লক্ষ্য করলে দেখবেন যে এখানে এমসিকিউ এর কিন্তু ভ্যারাইটি আছে। আমাদের কাউন্সিল নির্ধারিত যে বইগুলো, সেখানে 8 টাইপের এমসিকিউ থাকবে। 8 টাইপের এমসিকিউ আছে। কিরকম? সেটা একটা হচ্ছে কনভেনশনাল টাইপ, অর্থাৎ একটা কোশ্চেন থাকবে, তার 4টা আনসার থাকবে, যেটা আমরা এমসিকিউ আগেও দেখে আছি। এটা হচ্ছে কনভেনশনাল টাইপ। তাছাড়াও আরও 8 রকমের। কিরকম? একটা বাক্য দেওয়া থাকলো, শূন্যস্থান পূরণ করতে হবে, সেই শূন্যস্থানের 4টা অপশন থাকবে, একটা টাইপ গেল। সেকেন্ড টাইপ যাবে কলাম ম্যাচিং। এ কলাম, বি কলাম থাকবে, ম্যাচিং এ পাশে এ পার্ট, বি পার্ট থাকবে, তার 4টা অপশান থাকবে, কলাম ম্যাচিং টাইপ। তারপর আসবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, অর্থাৎ কেমিস্ট্রির যে বিক্রিয়া বা ঘটনাগুলো থাকবে, তার 4টা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা সাজাতে হবে কোনটার পরে কোনটা। তারপরে থাকবে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। স্টেটমেন্ট মানে দুটো বিবৃতি দেওয়া থাকবে, তারপরে তার 4টা অপশান থাকবে যে বিবৃতি দুটোই সঠিক কিনা। তারপরে বিবৃতি এর সঙ্গে বিবৃতি বি কি পরস্পর বিরোধী, নাকি বিবৃতি এ সঠিক, বিবৃতি বি ভুল, লজিক্যাল টাইপের। তারপরে থাকবে অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন থাকবে। তারপরে থাকবে ট্রু ফলস। তারপরে থাকবে ডায়াগ্রাম বেস কোশ্চেন, অর্থাৎ কোনো একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, তার উপর বেস করে কোশ্চেন থাকবে। এবং লাস্ট থাকবে কেস বেস টাইপ, অর্থাৎ কোনো একটা টপিক সম্পর্কে আলোচনা থাকবে, ওই টপিক্সের থেকে কোশ্চেন হবে, অর্থাৎ ইংলিশে যেরকম আমরা আনসিন করতাম ওই রকম টাইপের। অর্থাৎ এমসিকিউ মানে শুধু আগের মতো আমরা যে পড়ে আসি ওই ধরনের কিন্তু নেই। এখানে টোটাল 8 টাইপ, আর এদিকে কনভেনশনাল 1 টাইপ, 9 টাইপ। এখান থেকে কোশ্চেন আসবে, এবং সব ধরনের কোশ্চেন দিয়েই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন সেট হবে। তাতে ছাত্রছাত্রীরা ভাবতে পারে যে এমসিকিউ হওয়াতে সুবিধা, জাস্ট টিক দিলেই হয়ে যায়, কিন্তু
আমার মতে এমসিকিউ হওয়াতে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আরো কঠিন, কারণ প্রত্যেকটা টপিক যদি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ে এমসিকিউ এর আনসার কিন্তু করতে পারবে না সঠিকভাবে। এবং জয়েন্ট আইআইটি নিট পরীক্ষা বা অ্যাডভান্স অ্যাডভান্স যেসব পরীক্ষা হয় সেসব কিন্তু এইরকম বেস করেই পরীক্ষাগুলো হবে। তার জন্য এমসিকিউটাকে গুরুত্ব দিতে হবে, ভালো মতো পড়তে হবে, নাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। একদিকে যেমন আপনার টেক্সট বই দেখলাম, যেটা হচ্ছে বাংলা মাধ্যমের সেমিস্টার বেস, আপনি হচ্ছে লিখেছেন, একদম 4টা সেমিস্টারের বই আছে আপনার কাছে। পাশাপাশি আপনি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এবং তার সঙ্গে হচ্ছে মেডিকেল এন্ট্রান্স যেগুলো হয় তাদের জন্য মানে একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হয় সেই জায়গাটাতে। তো সেইখানে কিন্তু মানে সাধারণ যে কনভেনশনাল বই চটি ধরনের দেখি আমরা 11-12-এর, এইগুলো তো সব মোটা মোটা বই, ছাত্রছাত্রীদের ধাতস্থ করাটা বই দেখেই তো মানে বুক ধরপড় করার বিষয়। সেখানে তো কন্টেন্টগুলো অনেক বেশি গুরুগম্ভীর থাকে, অনেক অ্যাডভান্স থাকে, সেটাকে কি করে ব্যালেন্স করছেন? দেখুন, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা আছে এরা কিন্তু ওই টিভি নাম্বার দেওয়া বইটা সহজে পড়তে চায় না, কারণ ওটায় কন্টেন্টগুলো জাস্ট টাচ করে আছে, মানে বেশি ডিটেলস নেই। কিন্তু আমাদের যে বইগুলো এটাতে প্রত্যেকটা টপিকস একদম ডিটেলসে আছে এবং ইলাবোরেট, মানে একদম ইলাবোরেট স্টাডি এবং কোশ্চেন প্যাটার্ন, এত এক্সাম্পল আছে, ধরুন ম্যাথামেটিক্যাল পার্টগুলো এত এক্সাম্পল করে দেওয়া আছে, প্লাস এই বইটাতে আমাদের এনসিইআরটিকে ফলো করা আছে, তাদের যে বিভিন্ন ইয়ারের কোশ্চেন আছে সেগুলো সলভ করা আছে, সিবিএসসির কোশ্চেন সেগুলো সলভ করা আছে। আমাদের বইগুলো শুধু কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী পড়ে না, আমাদের স্টাডি করে দেখা আছে, মার্কেট স্টাডি করে, যে অনেক ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের বই পড়ে। অবশ্যই। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যে ছায়া প্রকাশনীর নাম শুনছেন, এখন কিন্তু ছায়া প্রকাশনী আর নেই, মানে নিজের মালিকানায় নেই। এখন ছায়া প্রকাশনীকে কিনে নিয়েছে এসচাঁদ পাবলিকেশন, দিল্লির এসচাঁদ পাবলিকেশন। হ্যাঁ, সেই জন্য ওনারা ব্র্যান্ড নেমটা ছায়া প্রকাশনীকে রেখে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, কিন্তু টোটাল মানে মালিকানা বা যার জন্য কম্পিটিটিভ পরীক্ষার বিভিন্ন বইগুলো লেখেন এসচাঁদ পাবলিকেশন, অর্থাৎ আমাদের যে বইগুলো পাবলিকেশন হয় ওয়েস্ট বেঙ্গলের জন্যই এটা ছায়া প্রকাশনী ব্র্যান্ড নেমটা রেখে দিয়েছেন। যেমন মাইতি তিওয়ারি রায় উপরে দেখবেন ব্র্যান্ড নেমের জন্য মাইতি তিওয়ারি রায়টা রেখে দেওয়া। হ্যাঁ, সেই জন্য এসচাঁদের কলাবোরেশনের সঙ্গেই কিন্তু এই বইগুলো সব প্রকাশিত হয়, হিসাবে করছে। বেশ, আগামী দিনের মনে করেন এই 8 তারিখে হয়তো যাদেরকে নিয়ে আপনি ডিল করেন, যাদের জন্য বই লেখেন, তাদের রেজাল্ট ঘোষণা হবে। রেজাল্টের পরেই বোঝা যাবে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা কতটা এগিয়ে পিছিয়ে রয়েছে, মেয়েরা কতটা এগিয়ে, ছেলেরা কত এগিয়ে। বিশেষ করে বিজ্ঞান নিয়ে যারা এগোতে চায়, সেখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স আনডাউটেডলি থাকে। কেমিস্ট্রি এমন একটা বিষয় যেটা মানে ইটস কমন টু অল ক্যাটাগরিজ, মেডিকেল বলুন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বলুন, যেদিকেই যেতে চায়। আইআইটি করতে চাইলেও কেমিস্ট্রিটাকে ছাড়া কেমিস্ট্রি লাগবে। তো এটা হচ্ছে একটা মানে ব্রিজ বিটুইন বায়োলজি অ্যান্ড ফিজিক্স, বা মানে সায়েন্স, বায়োসায়েন্স অ্যান্ড মানে যেটাকে পিওর সায়েন্স বলছি। তো এই কেমিস্ট্রিটা কিন্তু একদম সায়েন্স নিয়ে যারা পড়তে যায় তাদের জন্য কিন্তু একটা মানে অনিবার্য বিষয়। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা যারা পড়ছে 11-12-এ, তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রশান্তবাবু? দেখুন, কেমিস্ট্রির বাংলা নামটা রসায়ন, কিন্তু রস কম, রস কম, কারণ এখানে এত রিয়াকশান থাকে। তারপর অর্গানিক কেমিস্ট্রিতে বিশেষ করে রূপান্তর করতে হয়, সেখানে অনেক রিয়েজেন্টের নাম মনে রাখা, ইনঅর্গানিকে বিভিন্ন সংকেত, ফর্মুলা মনে রাখা ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু খুব টাফ। এত বড় বই এক একটা পড়ে সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে মানে না জেনে, তবু আমি বলবো আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা চেষ্টা করে, যারা ভালো রেজাল্ট তো করছে। আর এবার হচ্ছে শেষ ওল্ড সিলেবাসের পরীক্ষা হলো, সামনের বছর থেকে একদম নিউ সিলেবাসের পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে। তো ছাত্রছাত্রীরা চেষ্টা করছে, তবে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে একদম হুবহু ধরে ধরে লাইন বাই লাইন বই পড়তে হবে। ভালো করে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট হবে না। আর এই চেষ্টা হচ্ছে জীবনের একটা মানে কি বলবো সবচাইতে উন্নত মানের ধাপ। এখান থেকেই কেউ ডাক্তারিতে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ এগ্রিকালচার, নার্সিং বা অন্যান্য জায়গা ভালো কলেজে অনার্স নিয়ে পড়বে। এই জায়গায় ভালো রেজাল্ট না হলে কিন্তু জীবনে এগোনো সম্ভব না, ভালো জায়গা সম্ভব না। সেই জন্য সব ছাত্রছাত্রীকেই বলবো খুঁটিয়ে খুঁটিয়ে বইটা পড়তে হবে। আর এখন যে আমাদের বইতে এত এমসিকিউ আছে, এগুলোকে যদি সলভ করে তাহলে তাকে কিন্তু আর বাইরের থেকে বিভিন্ন সংস্থার থেকে কোচিং নিতে হবে না, নিট বা জেই অ্যাডভান্সের জন্য। কারণ আমাদের বইতে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়
ডিটেলসে কিন্তু এমসিকিউ টাইপ করে দেওয়া আছে। একদম একদম শেষের দিকে আসবো। বিষয় হচ্ছে যে আমরা যারা যেই সময় পড়াশোনা করেছি বিজ্ঞান বিভাগ নিয়ে, কেমিস্ট্রি পড়তে হয়েছে, তখনকার কেমিস্ট্রির সঙ্গে বর্তমান কেমিস্ট্রির কন্টেন্টগুলো নিয়ে কিছু এডিশন অল্টারেশন সবসময় হয়। অ্যাডভান্স কিছু যেগুলো হচ্ছে আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল বিষয় আসে সেগুলোকে ইনক্লুড করা হয়। আপনি যখন পড়াশোনা করেছিলেন বা আমরা যখন পড়াশোনা করেছিলাম তার সঙ্গে সেটাকে বাদ দিয়ে অ্যাপার্ট ফ্রম দ্যাট নতুন কোন কোন জিনিসগুলোকে আপনাদের পড়াতে হয় বা আপনি বই লিপিবদ্ধ করছেন, যদি আমাদের একটু আমার জানার কৌতূহল হলো তাই জানতে চাইছি। নতুন অনেক বিষয়। আমরা যখন পড়াশোনা করছি অ্যাকচুয়ালি তখন 11-12 একদিনে পরীক্ষা হতো, একদিনেই সকালে 11 দুটো হবে। তখন থেকে আমাদের এই বইতে গ্রাজুয়েশন লেভেল থেকে অনেক কিছু ঢুকছে। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ একদম টপিকস ওয়াইজ আমি যাচ্ছি না, অনেকগুলো বিষয় সেটা এখন যারা ছাত্রছাত্রীরা পড়ছে তাদের কিন্তু অনেক স্টাডি করতে হয়। হায়ার লেভেলের স্টাডি এখানে ঢুকে গেছে, মানে সেখানে অধিশোষণ থেকে শুরু করে বিভিন্ন যে আমি বলবো কোয়ান্টাম মেকানিক্সের ধারণা, হালকা ধারণা থেকে শুরু করে কি নেই আমাদের বইতে সব কিছুই কিন্তু এখন আছে। ঠিক মতো পড়তে গেলে অনেক বেশি আমাদের সময়কার থেকেও এখনকার সিলেবাসে অনেক বেশি কিছু পড়তে হয়। একদম ইনঅর্গানিক কেমিস্ট্রির থেকেও বেশি হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির পাশাপাশি যেটা হচ্ছে আপনার অর্গানিক কেমিস্ট্রি, সেই জায়গাটা নিয়ে অনেকেই ভাবা জায়গা খেতেন, আমরাও ব্যক্তিগত জীবনে খেয়েছি। তো এই বইগুলোতে বিশেষ করে যে বইগুলো হচ্ছে আপনারা লিখছেন তাতে ইনঅর্গানিক কেমিস্ট্রিকে মানে দুর্বোধ্য না হওয়ার জন্য কী ধরনের ব্যবস্থাপনা নিয়েছেন? দেখুন, আমার নিজের হচ্ছে অর্গানিকের উপর স্পেশাল অনার্স করা, মানে আমাদের 1 বছরের স্পেশাল অনার্স করতে, সেটা আমি অর্গানিক কেমিস্ট্রির উপর, আমার নিজের সাবজেক্ট আর কি। তো এই বইটাতে অর্গানিক কেমিস্ট্রিটাকেই ঢেলে সাজানোর আমার হচ্ছে দায়িত্ব পড়েছে, তার সাথে ইনঅর্গানিকও চেষ্টা করছি লেখা। তবে আমরা এইবার যে বই বের করছি একদম 100% ফুলফিল কিন্তু করে উঠতে পারিনি, কারণ প্রথম এডিশন, এর পরের যে রিভিশন চলছে কাজ, পরের বছর দেখা যাবে অর্গানিকটাকে আরও সুন্দরভাবে, অর্থাৎ কীভাবে সংক্ষেপে পড়ে অর্গানিকটা আয়ত্তে করা যায়, নেম রিয়াকশান, রিয়েজেন্টের নাম, তারপর হচ্ছে কনভার্সানগুলো, সেগুলো কিন্তু ইনক্লুড হবে এই বছর। আরও বইটার মান আরও ভালো হবে সামনের বছর। সেগুলোতে অর্গানিক কেমিস্ট্রি একটা বড় জায়গা, ছাত্রছাত্রীদের কাছে খুব টাফ। আমার খুব ভালো লাগে, আমার নিজের খুব পছন্দের বিষয় অর্গানিক কেমিস্ট্রি। তবে আমাদের বইতে যেভাবে করে দেওয়া আছে একদম গোছানো, সেখান থেকে আস্তে আস্তে আশা করি পড়লে পরে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এটা আছে, সেটা আলোচনা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করতে পারছি না, যে রিভাইজ করে সামনের বছর দাঁড় করে উঠতে পারিনি গত বছর সময়ের অভাবে। এবছর পুরোপুরি ইংলিশ মিডিয়ামের কাজটা হবে, একদম বাংলা মিডিয়ামের সঙ্গে তাল রেখে, সামঞ্জস্য রেখে ইংলিশ মিডিয়ামের কাজটা পুরোপুরি হবে। তো আমার ইচ্ছে একটা প্রকাশ করেছি যে মাধ্যমিকে যখন ছাত্রছাত্রীরা পড়ছে একদম ছোট চটি বই ফিজিক্যাল সায়েন্স, তারপরে যখন কেমিস্ট্রি আর ফিজিক্স ভাগ হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে অনেক বড়, অনেক মোটা বই হয়ে যাচ্ছে, আকারেও বড়, ছাত্রছাত্রীদের কাছে একটা ভয়ের বিষয়, আতঙ্কের বিষয় হয়ে যাচ্ছে। তো আমি আমার কোম্পানিতে একটা ইচ্ছে প্রকাশ করেছি যে এর মাঝে একটা ব্রিজ করা, অর্থাৎ মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকের মধ্যে এমন একটা বই হলো যাতে যারা একটু ভালো স্টুডেন্ট, যারা পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বে, মাধ্যমিকে ঠিক করে, হ্যাঁ, তারা যদি মাধ্যমিকে কিছুটা এগিয়ে রাখতে পারে, আরও একটু অ্যাডভান্স মাধ্যমিকের বইটাকে সিলেবাস টিভি নাম্বার ছাড়াই একটু উন্নত করে, যাতে মাধ্যমিক লেভেলে, এইচএস লেভেলের বা 11 বা 12 কিছু কিছু পার্ট শিখে আসতে পারে, সেরকম একটা ব্রিজ বই বের করার আমাদের চেষ্টা চলছে। তবে সেটা সময় সাপেক্ষ বা কোম্পানির সাথে কোনো ফাইনাল আলোচনা হয়নি, কারণ আমরা এই বইটাকেই এই বছর ফুল রিভিশন করে মার্কেটে ধার করানো, এটাই আমাদের মূল টার্গেট পরবর্তীকালে। এবং আমাদের কোম্পানির বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেরও বই আছে, সেগুলো একটা জেন পাস একটা পরীক্ষা হয় নার্সিংয়ে, সেখানেও একটা আমার বই লেখার কথাবার্তা আছে। সেগুলো ভবিষ্যতে, এখনই আমি বলছি না, কোনো কনফার্ম কিছু হয়নি, হ্যাঁ, এটা আলোচনা চলছে। ঠিক 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 আপনাদের জানানোর চেষ্টা করব, ঠিক মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান বিভাগে যান, ফিজিক্যাল সায়েন্স থেকেই যখন তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো ভাগে দুটো মোটা মোটো বই নিয়ে পড়তে চান, তাদের জন্য নিঃসন্দেহে মাঝখানে সেতু বন্ধন দরকার। এবং সেই কথাটাও আমরাও অন্ততপক্ষে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত বা যারা শিক্ষা নিয়ে চলি তারা স্বীকার করি। আগামী দিনে প্রশান্তবাবুর এই ব্রিজ মেকিং আরও বেশি সুদৃঢ় হোক, এই শুভকামনা থাকবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে ইসলামপুরের মতো ছোট্ট শহরে এবং তার এক কোনায় স্থিত মিলনপল্লী হাই স্কুলের শিক্ষকতার পাশাপাশি
একাধিক বই এবং কলকাতার নামী প্রকাশনীতে বই লিখে যিনি ছাত্রছাত্রীদের উপকার তো করছেনই, অভিভাবিকাদের উপকার করছেনই, পাশাপাশি সেই সমস্ত ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ প্রজন্ম ভাবছেন ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, তাদেরও অনেক বিষয়কে করায়ত্ত করবার যে জাদুকাঠি সেটা কিন্তু তার বইয়ের মধ্যে ফুটে উঠছে। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে ডক্টর প্রশান্ত চক্রবর্তীকে একটা শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং আমরা দীর্ঘদিন এই ধরনের যে কার্যক্রমগুলো, বিশেষ করে যারা ভালো কাজ করছেন সেগুলোকে আগুয়া দেওয়ার জন্য বা এগিয়ে দেওয়ার জন্য কাজ করি। আমাদের ট্যাগলাইনই হচ্ছে আপনি 2 কদম এগোলে আপনাদের 4 কদম এগিয়ে দেব। মাফ করবেন, এটি কোনো বিজ্ঞাপনী প্রচার নয়, বরং বলা চলে একজন কর্মঠ, সুদক্ষ, ভালো মনের মানুষ এবং তার সঙ্গে সমাজ গড়ার কারিগর শিক্ষক প্রশান্ত চক্রবর্তীর একটু ইন্টারভিউ, যার মাধ্যমে আমরা আমাদের ঘরের কোণে লুকিয়ে থাকা যে মেধা, সেই মেধার বহিঃপ্রকাশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি প্রশান্তবাবুকে একদম শেষমেশ আরেকটা বিষয় জিজ্ঞেস করার আছে আমাদের। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রহিবিশন টু টিউশনস হয়েছে, এটা অ্যাপার্ট ফ্রম আপনার একসময় আমরা শুনেছি যেই সময় প্রহিবিশনগুলো ছিল না, প্রশান্ত স্যার তার গাইডেন্স থাকতে হবে। আমরা জেনেছি যে আপনি একটা ফাউন্ডেশন তৈরি করেছেন বা একটা সংস্থা তৈরি করেছেন, যার মাধ্যমে বহু দুস্থ ছাত্রছাত্রীদের আপনি সহযোগিতা করছেন, বিশেষ করে যাদের বই কেনার ক্যাপাসিটি থাকে না। এখন তো আপনি নিজেই প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত, তো অনেক আপনারা হচ্ছে স্পেসিমেন কপিও পান। ফাউন্ডেশনটার নামটা যদি একটু বলেন। ইসলামপুর সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব, এটা আমরা কয়েকজন শিক্ষক মিলে আমরা তৈরি করেছি, আমার একদম একার না। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করছি যে যেসব ছেলে মেয়ে একদম নিডি আছেন একটু যদি জানার। এখানে আমাদের সঙ্গে আছেন প্রশান্ত প্রামাণিক স্যার ফিজিক্সের, অখিল স্যার আছেন ইংলিশের, মৃত্যুঞ্জয় স্যার আছেন ফিজিক্সের, বাংলার আছেন হচ্ছে মিঠুন স্যার আছেন, অঙ্কের হচ্ছে আমাদের রিপন স্যার, হ্যাঁ, আর অশোক প্রামাণিক স্যার আছেন ভূগোলের। এরা কয়েকজন মিলেই প্রাথমিকভাবে আমরা শুরু করেছি ইসলামপুর সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। মূল টার্গেটটা কি? মূল টার্গেট হচ্ছে আমাদের অনেক ছেলেমেয়ে আমি লক্ষ্য করছি যারা পড়াশোনা করতে এসে হয়তো বই নেই, পড়াশোনা করতে পারছে না। তা আমরা যদি কোনো মাধ্যমে জানতে পারি যে ছেলে মেয়েটি বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না, আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এবং তাছাড়াও আমরা সায়েন্সের অন্যান্য কাজকর্মগুলোও করছি, যেগুলো এখনও পুরোদমে শুরু করতে পারিনি, আমাদের ভবিষ্যতে আশা আছে। চ্যানেলের মাধ্যমেও যদি আমাদেরকে জানান তাহলে আমরা কিন্তু সেই জন্য, যেহেতু আমি একটা প্রকাশনী সংস্থার সঙ্গে আছি, আমি চাইলে 2-4টা বই জোগাড় করে দেওয়া আমার পক্ষে কিন্তু এখন অনেক ইজি, সহজ ব্যাপার। সেই জন্য কোনো ছাত্রছাত্রী যদি বিজ্ঞান বিষয় নিয়ে বিশেষ করে পড়তে চায়, তার যদি অসুবিধা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে পারে, আমি সহযোগিতা করব তাকে। ঠিক, অনেক ধন্যবাদ। ভালো মানুষের মধ্যে সমাজসেবা করার একটা স্প্রেয়া থাকে, এবং এই জন্যই ডক্টর প্রশান্ত চক্রবর্তী আমাদের ঘরের ছেলে, আমাদের কাছে ব্যতিক্রমী। আর তার এই ব্যতিক্রমী বিষয়কে নিয়েই আজকে আমাদের উপস্থাপনা ছিল। আমাদের ঘরেই লুকিয়ে রয়েছেন এমএসসি, বিএড, পিএইচডি রসায়ন বিষয়ে। বিশেষ করে আমরা জানলাম তার স্পেশালাইজেশন হচ্ছে একদম অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে, যেখানে অবশ্যই কার্বনের সেই লম্বা লম্বা চেনের কথা আপনাদের মনে আছে। কিন্তু প্রশান্তবাবুর এই কাজের চেনটা সেই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আরও বেশি সুদৃঢ় হোক, আর ইসলামপুরের মতো ছোট্ট শহর থেকে আরও বেশি কাজে তিনি হচ্ছেন উৎসাহ পান। সেই উৎসাহ প্রদানের জন্যই আমাদের এই প্রতিবেদন। সহপ্রতিনিধি রাজ, দীপ্ত এবং মাসুমের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে প্রশান্তবাবুর এই কাজকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আরও বেশি দরকার, কারণ যত বেশি মানুষ তাকে প্রশংসা করবেন ততই তিনি ভালো কাজ করার অনুপ্রেরণা পাবেন।